নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে। আরও একবার মানুষ এক শ্রেণীর মানুষ রাস্তায় নামবে এবং ওই ট্রেন জ্বালানো এসব হবে, সেদিকে এগোচ্ছে। কারণ এবার আসতে চলেছে পপুলেশন কন্ট্রোল ল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ আইন। শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। পপুলেশন কন্ট্রোল ল, গত পরশু দিন থেকে এই বিতর্কটা কিন্তু গোটা দেশ জুড়ে প্রায় হতে শুরু করেছে। আসাউদ্দিন ওবেসি থেকে শুরু করে আরও অনেকেই রাস্তায় নেমে পড়েছেন এবং এর বিরুদ্ধে, অর্থাৎ এই পপুলেশন কন্ট্রোল ল এটা যাতে কোনো মতে তৈরি না হয় এটার ব্যাপারে তারা সবাই সচেষ্ট হয়েছেন। আমরা আশা করতে পারি আরও একবার আগুন ধরতে চলেছে চারিদিকে, কারণ পরিস্থিতি সেদিকে আস্তে আস্তে এরা নিয়ে যাবে। সিএ বিরোধী আন্দোলন দেখেছি লাগাতার চলেছে, এবার এটাকেও নিয়ে যাওয়ার চিন্তা করবে। কিন্তু আগে আমরা বুঝে নিই পপুলেশন কন্ট্রোল লটা কি, পপুলেশন কন্ট্রোল ল কেন দরকার। আপনারা সবাই জানেন জনসংখ্যার ভিত্তিতে ভারতবর্ষ দ্বিতীয় স্থানে ছিল, চীনের পিছনে ছিল। কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে চীন পপুলেশন কন্ট্রোলটা করে এনেছে, কিন্তু ভারতবর্ষে পপুলেশন কন্ট্রোলের জায়গাটা নেই। ফলত ভারতবর্ষ আগামী দিনে জনসংখ্যার দিক থেকে চীনকে ছাপিয়ে যাবে। এতে গর্ব হওয়ার কিছু নেই, এতে বরঞ্চ দুঃখ পাওয়ার চিন্তা এবং ভয় পাওয়ার ব্যাপারটা আছে। ভয় পাওয়া কি জন্যে? আসলে জনসংখ্যা এভাবে বাড়লে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এবং একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষের বুকে কিছু কিছু জায়গায় কিছু কিছু জনসংখ্যা, কিছু কিছু ধর্মীয় মতাবলম্বীর জনসংখ্যা যেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই দ্রুত বৃদ্ধি পাওয়াটাই কিন্তু আগামী দিনে আরও বেশি ভয়ঙ্কর। কারণ আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, আর এখন ভারতবর্ষে যা হচ্ছে তাতে আরও বেশি ভয় লাগছে। আগে দেখে নেওয়া যাক এই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন সম্পর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন এবং যার পরিপ্রেক্ষিতে এত কিছু গন্ডগোলের সূচনা। একবারটি জাস্ট শুনে নিন, তারপরে আমি আসছি। जब हम परिवार नियोजन की बात और जनसंख्या स्त्रीकरण की बात करते हैं तो हमें इस बात को ध्यान में रखना होगा कि जनसंख्या नियंत्रण का कार्यक्रम सफलतापूर्वक आगे बढ़े, लेकिन जनसांख्यिकी असंतुलन की स्थिति भी न पैदा होने पाए। ऐसा नहीं कि किसी वर्ग की आबादी बढ़ने की स्पीड, उनका प्रतिशत ज्यादा हो और कुछ जो मूल निवासी हो उन लोगों की आबादी के स्त्रीकरण में हम लोग जागरूकता के माध्यम से, इन्फोर्समेंट के माध्यम से उसको नियंत्रित करके जनसंख्या संतुलन की स्थिति पैदा करें। और यह एक चिंता का विषय है हर एक उस देश के लिए जहां पे जनसंख्या संतुलन की स्थिति पैदा होती है, जनसांख्यिकीय संतुलन की स्थिति पैदा होती है। रिलीजियस डेमोक्रेसी पर इसका विपरीत असर पड़ता है, फिर वहां पर एक समय के बाद अव्यवस्था और अराजकता जन्म लेने लगती है। और इसलिए जब हम लोग जनसंख्या स्त्रीकरण की बात करें तो समान रूप से समाज में प्रत्येक जाति, मत, मजहब, क्षेत्र, भाषा, इन सब से ऊपर उठ करके समान रूप से जागरूकता के व्यापक कार्यक्रम को इसके साथ जोड़े जाने की आवश्यकता है। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মতো রাজ্য, যে রাজ্যটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় এবং যে রাজ্যটা জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন রাজ্য, সেই জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন যে এই রাজ্যে বা এই জায়গায় আমাদের পপুলেশন কন্ট্রোল ল আনা দরকার আছে, কারণ পরিস্থিতি সেরকম দিকেই আছে। আপনারা একটা কথা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এমনিতে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু দেখবেন লাফিয়ে লাফিয়ে বাড়ে। এখানে 30 বছরের বাচ্চাও জন্ম নেয়। অবশ্য আমি এটা অনুপ্রবেশকারী কথা বললাম, 30 বছরের বাচ্চাও এখানে জন্ম নেয়, কারণ তারা রেশন কার্ড, ভোটার কার্ড সব পেয়ে যায়। এই রাজ্যে পয়সা দিয়ে অনেক কিছু পেয়ে যায়, আপনারা জানেন। এটা সবে এই তৃণমূলের আমলে শুরু হয়েছে না ভাববেন না যেন সিপিএমের লোকেরা বগল বাজিয়ে ভাববেন যে তৃণমূলের আমলে শুরু হয়েছে। না, এটা কলিমুদ্দিন শামসের আমল থেকে, বামপন্থের আমল থেকেই চলছে। যত পারো নিয়ে এসো বাংলাদেশ থেকে, মুসলিমদের নিয়ে বসিয়ে দাও, এটা কলিমুদ্দিন শামস করেছে। যার জন্য মিনি পাকিস্তান যে জায়গাটাকে বলেছেন ফিরাদ হাকিম, সেটা কিন্তু কলিমুদ্দিন শামসের অবদান, সেটা তৃণমূলের অবদান নয়। কাজেই এইরকম একটা জায়গা যেটা বামফ্রন্টের আমল থেকেই চলছে, আজ তৃণমূলের আমল সেটা আরোভাবে চলছে। সবাই এখানে আসছে, এমনকি রোহিঙ্গাদের পর্যন্ত নিজের বাড়ির লোক ভেবে কোনো এক গাজী
বেশ টিন ফিন দিয়ে ঘর করে দিয়েছিলেন, সে সমস্ত রোহিঙ্গারা এসেছিল এবং তারপর তারা কোথায় ছড়িয়ে গেছে, দিল্লির দাঙ্গায় ছিল কি কোথায় ঢুকে আছে, সেটা সেই গাজীকে জিজ্ঞাসা করলে বা তাদের মতো লোকেদের কাউকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তারা কোথায় আছে। তাদের কাছেও সংখ্যা হয়তো নেই, তারা জানেও না কোথায় আছে না আছে। ভালো ভ্রাতৃত্ব বোধ দেখানো এই রকম গাজীরা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কিন্তু আমরা কোথাও এরকম ভ্রাতৃত্ববোধ দেখিয়েছি বলে আমাদের মনে হয় না, তবে যদি দেখাতে পারতাম ভালো হতো। এ প্রসঙ্গ থেকে সরে যাই। তো সেই রকম বাচ্চাও কিন্তু এখানে জন্মায়, 25 বছর 30 বছর 50 বছর 70 বছরের বাচ্চাও এখানে মাঝে মাঝে জন্মে যায়। জনসংখ্যা এত হারে বাড়ে, আর সেই জনসংখ্যার ধাক্কা আমরা কিন্তু প্রচণ্ডভাবে নিচ্ছি। আপনার আমার বাড়ির পাশের জমি কখন যে দখল হয়ে যাচ্ছে, কারা এসে বসে পড়ছে, বিশেষত যদি আপনি খেয়াল করে দেখবেন রেল লাইনের ধারে বসতিগুলো দেখবেন কোথায় কারা গড়ছে। আজকে হোগলা, কালকে চটঘেরা, পরশু দিন দেখবেন জমিয়ে বসে গেছে। এখান থেকেই বেরোচ্ছে দুষ্কৃতিকারী, এখান থেকেই বেরোচ্ছে সব কিছু। অর্থাৎ সোজা ব্যাপার, জন্মসংখ্যা নিয়ন্ত্রণ নেই, অগুন্তি বাচ্চা হাঁসের বাচ্চার মতো চলে যায়। আপনারা যারা পাড়াগাঁয়ে থাকেন তারা জানেন, হাঁসের বাচ্চা যখন নিয়ে যায় হাঁস, বোঝে না কত বাচ্চা আছে, ফেরার সময় বোঝা যায়। এটা বিভিন্ন পপুলেশন যারা একটুখানি ভাবেন, যারা পপুলেশন নেই তাদের মতো অবস্থা সেখানে হয়। এবং আরও অনেক কিছু জনসংখ্যা চারিদিকে বাড়ছে। এই যে যারা বাংলাদেশ থেকে বা রোহিঙ্গারা যারা এসব বসছে, তাদের পপুলেশনটা এত বাড়ে হাঁসের বাচ্চার মতো হয়ে যাওয়ার কারণ। তো সেই বাচ্চাগুলো বাড়ে, বড় হয় এবং জনসংখ্যা সেই হারে বাড়ে। এই সমস্ত জনসংখ্যার চাপ আমাদের দেশকে নিতে হচ্ছে, আমাদের সমস্ত আর্থসামাজিক পরিকাঠামোতে ধাক্কা লাগছে। কারণ আমার আপনার জন্য যেটা ভারত সরকার দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, সেগুলো কিন্তু তারাও ভাগ বসাচ্ছে। অর্থাৎ ভারত সরকারের চাপ পড়ছে মানে আমার আপনার ঘাড়েও কিন্তু চাপ পড়ছে। এই দিকটা অবশ্য কেউ দেখবেন না, কারণ সবাই জানেন সংখ্যা যার বেশি তার ভোট বেশি, তার দিকেই সমস্ত রাজনৈতিক দলের ফায়দা। আর ব্লক ভোট করার জন্য তো সবাই রেডি হয়ে রয়েছেন। কোথাও না কোথাও থেকে কেউ না কেউ বলে দেবেন মাথাগুলো যে ব্লক ভোট দিতে হবে, তোমাকে একে হারাতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাপারটা আসবে অর্থাৎ পপুলেশন কন্ট্রোল ল, যেটা খুব দরকার আছে ভারতবর্ষের জন্য, কারণ চাকরির ক্ষেত্র দেখুন বা সব দিকে ব্যবসা করুন বা যাই করুন, আপনার সামনে কম্পিটিটর হিসেবে এরা এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে আসছে বা অনুপ্রবেশকারী যারা, এবং তাছাড়াও যদি জনসংখ্যা বাড়ে তাহলে আপনি কোথায় কি করবেন। বনভূমি কেটে সাফ করে দেওয়া হচ্ছে, মাটি যেখানে জঙ্গল যেখানে ধরুন ধান জমি আছে সেগুলোকেও দখল করা হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে যদি সমস্ত কিছু দখল হয়ে যায়, তাহলে মাঠে ঘাটে যেখানে চাষাবাদ হতো সেখানে চাষ হবে না, সেই জায়গায় বসতি স্থাপন হবে। যে জঙ্গল থেকে ইকোসিস্টেম বাঁচে, জঙ্গল থাকলে সেই ইকোসিস্টেম নষ্ট হবে। পুকুরকে ভরাট করা হচ্ছে, কারণ জনসংখ্যা বাড়লে এগুলো হবে। কাজে সমস্ত কিছুতে দেখতে গেলে পপুলেশন কন্ট্রোলটা খুব দরকার। কিন্তু বিধিবাম এই দেশে এমনই একটা পোড়া অবস্থা, এখানে সংখ্যালঘু তোষণের একটা ব্যাপার আছে। এবং সবচেয়ে প্রথম মনে রাখবেন এই বিষয়টা, সংখ্যালঘুদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হলো এখন থেকে যে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। আসলে সংখ্যাটা বাড়ছে সেখান থেকে। এক তো বিয়ে, 4টে বিয়ে 3টে বিয়ে, অর্থাৎ আমরা ভারতবর্ষের মধ্যে যে আইনে থাকি আমাদের জন্য একটা আইন, আমরা হিন্দু আইন বা সংবিধান অনুযায়ী একটা বিয়ে করতে পারি, কিন্তু অন্যরা 2টো 3টে, মানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা 3টে বিয়ে 4টে বিয়ে করতে পারে, যতগুলো ইচ্ছা করতে পারে শরিয়া মতে। এবার 4x24 4x6 মানে 24টা এটা হতে পারে। যদিও এখন অনেকে সভ্য ভদ্র হয়ে গেছেন, তারা এগুলো করেন না, কিন্তু তবুও এটা দেখা যায় বিভিন্ন জায়গায়। আমি বলছিলাম না, যারা এসছে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা যারা এসছে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। কাজে এটা করে সর্বনাশটা হয়ে যাচ্ছে, অর্থাৎ জনসংখ্যা একদিকে বাড়ছে। সেই জিনিসটাকে নিয়ে খেপিয়ে তোলা হচ্ছে এবং রাজনীতিগতভাবে ফায়দা তোলার জন্য সবাই মিলে লাভ হবে। এই রাজ্যেও সিএএ বিরোধিতা করা হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে ভোটটা চাই। বাংলাদেশ থেকে আসুক আর পাকিস্তান থেকে আসুক, যেখান থেকে আসুক, ভোটটা আমাকে দিলেই মোটামুটি চলবে। দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়। তো সেখানে দাঁড়িয়ে এরা এখানে অনুপ্রবেশ নিয়ে করতে দেবে না, সিএ করতে দেয়নি, এনআরসির ব্যাপারে চেঁচিয়েছে। সিএ হবে এবং এনআরসি হবে আশা করা যায়। এবার হচ্ছে এই পপুলেশন কন্ট্রোল ল যদি হয়, তাহলে তার বিরুদ্ধে সবচেয়ে প্রথম কে চাইবেন? চাইবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা যারাই একটু সুস্থ স্বাভাবিক রাজনীতি করেন তারা জানেন পপুলেশন কন্ট্রোল ল খুব দরকার। কিন্তু ওই ব্লক ভোট, সিপিএমও চুপ করে যাবে, কংগ্রেসও চুপ করে যাবে, তৃণমূলও ভাববে যা হচ্ছে হতে দাও বাবা, বাড়িঘর ভাঙবে, আগুন জ্বালাবে, এর বেশি তো কিছু করবে না, এটা হবে। কাজে আগামী দিনে আবার এরকম একটা আন্দোলন শুরু হবে। কারণ ওই পপুলেশন কন্ট্রোল ল যেটা আমরা অলরেডি মেনে চলেছি, আমাদের কারোর বাড়িতে একটা, কারোর বাড়িতে 2টো, এর বেশি কারোর ছেলেপুলে হয় না, খুব রেয়ার দেখা যায়। আগে সবারই প্রায় সমান সমানই হতো, হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার নেই, সব বাড়িতে আগেকার দিনে ছিল, বেশি বেশি করে ছেলেপুলে হতো, সবার বাড়িতেই হতো। কিন্তু ওটা আস্তে আস্তে কমে গেছে।
অর্থাৎ সবার জায়গায় সবাই মেনে নিয়েছে। অনেক মুসলিম ফ্যামিলি আছে, তারাও কিন্তু কন্ট্রোল করে নিয়েছে। আমার যেরকম বেশ কিছু পরিচিত যারা কলেজে একসঙ্গে পড়তো, তাদের বাড়িতে একটা করে কি দুটো করে ছেলে, এর বেশ কিছু নেই, এরকম করে সব জায়গায় হয়ে আছে। অর্থাৎ কোথাও আর সেই জায়গায় নেই, কিন্তু বহু নিচু স্তরে জায়গা আছে সেখানে কিন্তু পপুলেশন কন্ট্রোলটা নেই, আর সেখানেই খাবে ধাক্কা, আর সেটাই খাচ্ছে ধাক্কা। এই ধাক্কা থেকে বাঁচার জন্য পপুলেশন কন্ট্রোল লটা খুব দরকার আছে। আর আন্দোলনও হবে, কারণ আন্দোলন করানো হবে ওই ব্লক ভোট। অর্থাৎ যাই করো তুমি কিন্তু ভোটটা আমাকে দিও। রাত্রিবেলা দিনের বেলা যেখানে যা খুশি করে বেড়াও, যেখানে খুশি বাসা বাঁধো, মানে ঘর তৈরি করো, যেখানে খুশি দখল নাও, কিন্তু ভোটটা যেন ভোটের দিন এসে দাও। এবং শুধু এক জায়গায় দিলে হবে না, অন্য জায়গায় ভোট এলেও যেন আমার সঙ্গে যাও, গিয়ে সেখানে ভোটটা দিয়েছো। কারণ তোমাদের কেউ চেনে না, তোমাদের কোনো পরিচিতি নেই, আমি করেছি। এই সিস্টেম চললে সমস্ত দল, রাজনৈতিক দল যারা ফায়দা নেয়, তারা কিন্তু এই পপুলেশন কন্ট্রোল লয়ের বিরুদ্ধে রাস্তায় নামবে। এবার আপনি আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলি। এতক্ষণ শুনলেন, আমার কাছে কিন্তু আপনি সমস্যাও শুনবেন, তার সঙ্গে সমস্যা সমাধানটাও দরকার যেভাবে সেটা বলার চেষ্টা করি আমি, অর্থাৎ আমার তরফ থেকে বলি আর কি। এর সমাধান কি আছে? এর সমাধান হচ্ছে আমাদের জাগ্রত হওয়া। আমাদেরও এবার রাস্তায় নামতে হতে পারে। কারণ আপনার যদি মনে হয় আপনার বাড়ির জমিটা বেদখল না হোক, আপনার যদি মনে হয় আপনার জায়গা বেদখল হয়ে যাবে বা আপনার উপরে আবার চাপ পড়বে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের উপর চাপ পড়ে যাবে, সেটা যদি ভাবেন, তাহলে আপনারও রাস্তায় নামা উচিত, প্রতিবাদ করা উচিত, এবং সবারই নামা উচিত, এবং সবাই এটাকে সামনে নিয়ে আসা উচিত। এখন টুইটার হ্যান্ডেল, অর্থাৎ যারা টুইটারে টুইট করেন তারা জানেন এখন এটা কিন্তু ট্রেন্ড চলছে, পপুলেশন কন্ট্রোল ল, অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে পপুলেশন কন্ট্রোল ল। যারা এখনো পর্যন্ত টুইটার হ্যান্ডেলে নেই, তারা টুইটার হ্যান্ডেলে আমাকে পেয়ে যাবেন। আমার টুইটার হ্যান্ডেলের সমস্ত লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, এবং এখনও দেখতে পাচ্ছেন এখানে ব্যানার্জি প্রসাদ বললেই পেয়ে যাবেন। টুইটারে ব্যানার্জি প্রসাদ মারবেন, মারলেই এসে যাবে রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তো আমাকে পেয়ে যাবেন, ওখানে আপনারা ফলো করবেন, এটা চাইবো, কারণ ওখানে অনেক কিছু থাকে যেগুলো শেয়ার করা হয়, এগুলো দেখবেন। এখন ট্রেন্ড কী হচ্ছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো। কাজে আমার সঙ্গে জুড়ে থাকুন এবং সচেতন থাকুন। দেশ আর ধর্ম এই দুটো না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ আমরা সনাতনীরা ভারতবর্ষে একবারে যা বলুন, সেকুলারিজম বলুন বা সব কিছু মেনে বড্ড বেশি চলি, আর চলার ফলে আমাদের প্রতি পদে পদে খাড্ডায় পড়তে হয়। আমি আবারও বলছি, সর্বধর্ম সমভাব থাক, কিন্তু সেটা যেন সমভাবই থাকে। এক পক্ষকে বেশি ভাব, অন্য পক্ষকে কাঁচকলা ভাব, আর এই কাঁচকলা এই দুটো ঠিক নয় আমার মনে হয়েছে। ভালো থাকুন। রুদ্রবার্তা যদি এতক্ষণ দেখার পরে মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জায়গায় আপনি আছেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার আপনজন হয়ে। কারণ এখানে আমি আপনজন বলি, এখানে কোনো সাবস্ক্রাইবার আমার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।